যে ইউটিউব ইন্ডাস্ট্রির একটা ফ্যাসিস্ট বলা যায় তহিদ আফ্রিদিকে। ও বের হইলে আমার যে ক্ষতি হবে এটা তো আমার জানা হয়ে গেছে অবশ্যই। ওর মতো আফ্রিদি যাতে আর সেকেন্ডটা বাংলাদেশে না আসে, আমার বাবার আর্মসের বিজনেস, তখন ওর সাথে ও একটা পিস্তল ক্যারি করে। আফ্রিদি বলতে থাকে যে আমাদেরকে হচ্ছে গুম করে ফেলা হবে, টর্চার করা হবে বা ডিবি দিয়ে হচ্ছে ঘেরাও করা হবে। 3টার দিকে ঢুকছি, 7টার দিকে বের হয়েছি। তো অনবরত আমাকে হচ্ছে থাপ্পড় মারা হইতেছে, অনেকভাবে প্রেশারাইজড করা হইতেছে। 2023-এর 8 ডিসেম্বর আমার এক বড় ভাই, উনিও ইউটিউবার, আরসফাহিম চৌধুরী, ওনার বিয়ে ছিল। ওই দিন রাতের কাহিনী, আমরা বরযাত্রা নিয়ে হচ্ছে বাসায় আসছি, মানে বউ নিয়ে আর কি এলাকায় আসছি, এরকম একটা টাইমিং ছিল। তো ওই টাইমে বাসার নিচে অনেকগুলা গাড়ি ছিল, সো অনেক চিপা রাস্তা ছিল, রাত প্রায় 2টা-2:30 বাজতেছিল। তো আর বাকি যেই বিয়েতে খাবারগুলো বেঁচে গিয়েছিল ওটা হচ্ছে আমরা একটা পিক আপে দিয়ে মানে সবকিছু একটা এতিমখানায় পাঠিয়ে দিতেছিলাম। তো এমন টাইমে কেউ ছিল না, নিচে আমি ছিলাম। তো একটা গাড়ি আসছে, এসে হচ্ছে অনেক হর্ন দিচ্ছে। তো আমি বললাম আপনার বাসা কি এখানে? এখানে তো কোনো পার্কিং সিস্টেম নাই গাড়ি। তো বলতেছে যে আমার বাসা যেখানে, মানে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে। তো আমি তো আর তাকে চিনতে পারি নাই, তো আমিও তার সাথে অনেক তর্কে জড়ায় যাই। তো এরপরে সে হচ্ছে এগুলা করে চলে যায়। তারপরের দিন হচ্ছে আফ্রিদি বলতে থাকে যে আমাদেরকে হচ্ছে গুম করে ফেলা হবে, এই করে ফেলা হবে, মানে টর্চার করা হবে বা ডিবি দিয়ে হচ্ছে ঘেরাও করা হবে, তাড়াতাড়ি আমি তোদেরকে বাঁচাবো। মানে বেসিক্যালি আমাকে, আমি তো কথা বলছি, তা আমাকে বাঁচাবো, আর তোকে অনেকভাবে খুঁজতেছে। এবং কয়েকটা ব্রিগেডিয়ার কবির ওনারা মেসেজও দেওয়া স্টার্ট করে ফাহিম ভাইকে যে এই ছেলেটা কোথায়, ওকে আমাদের লাগবে, ওর নাই নেম আর নাম্বার দাও। মানে এমন ভাবে বলে যে মনে হয় নেম আর নাম্বার পাইলে হচ্ছে তারা হচ্ছে আমাকে ট্রেস করে ক্ষতি করবে। তো তখন বিষয়টা আফ্রিদির হ্যান্ডেল করতেছে। তো ও তখন হচ্ছে বলতেছে যে আমার বাসা হচ্ছে টিভি চ্যানেলের বাসা, আমার বাসায় হচ্ছে কখনোই কোনো প্রশাসনের লোক আসবে না, কখনোই গুম করা হবে না, ওকে তাড়াতাড়ি আমার বাসায় পাঠায়। তো আমার সাথে কয়েকজন বড় ভাইও যায়। তো যাওয়ার পরে সে ফার্স্টের দিকে বলে যে সে হচ্ছে কোনো ম্যাটারই না এটা তার কাছে সলভ করা। তো সে তখন নিজেই গাড়ি ড্রাইভ করে আমাকে ওই ইসিপি চত্বরে ওয়াসি টাওয়ারে পিএমও অফিস এনটিএমসি লেখা। সো ওখানে হচ্ছে মানে এই অফিসটা যা বুঝলাম যে ওর আন্ডারেই চলে, যে এখানে আসলে বেসিক্যালি শেখ হাসিনার ভিডিও বা সরকারের পক্ষে যে ভিডিওগুলা, এগুলো সব এই অফিসে হ্যান্ডেল করা হয়। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে ওকে নিয়ে কোথায় বসবো। তো তখন ওই ব্রিগেডিয়ার বলে যে রেড রুমে। তখন বলছে আল্লাহ, রেড রুম? না না, মানে ও নিজেই অনেক প্যানিক খেয়ে গেছে, মানে আমাকে ভয় দেখাইতেছে অনেক। তো সাথে আমার 2-3 জনও ছিল। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম 2টা চেয়ার আর পাশে একটা সোফার মতো, আর কোনো কিছু নাই, পুরা রুমটাই আসলে রেড কালারের মতো ছিল। অ্যান্ড যখন এখানে বসলাম তখন বলতেছে এখানে অনেক বড় বড় এমপি মন্ত্রীরা এসে মাইর খেয়ে যায়। তো এমন টাইমে আফ্রিদি তার কাছে একটা সিগারেট চায় একজন ব্রিগেডিয়ারের কাছে। তো সে পায়ের উপর পা তুলে সিগারেট ধরায়, তারপর হচ্ছে সে নিজেই একটার পর একটা কথা বলতেছে। ওখানে কেউই আমার উপর আসলে ক্ষিপ্ত ছিল না, সবাই হচ্ছে ওখানে অনেক বড় বড় পর্যায়ে ছিল। এবং হচ্ছে আমাকে মানে প্রায় আমরা 3টার দিকে ঢুকছি, 7টার দিকে বের হয়েছি। তো অনবরত আমাকে হচ্ছে থাপ্পড় মারা হইতেছে, অনেকভাবে প্রেশারাইজড করা হইতেছে, তুই আর কি কি করস। বাট আমি বুদ্ধি করে হচ্ছে ফোনটা আমার ওর গাড়িতেই ফালাই দিয়ে আসছিলাম, যে আমি জানি এখন আমার ফোন ঘেটে ঘেটে হয়তো ট্রাই করবে অনেক কিছু বের করার। সো আমি ফোনটা, তখন আমার ফোনও সে খুঁজে, যখন তখন বুঝলাম যে আসলে পুরো ঘটনাটা ওর সাজানো। যে অফিসে বসে ও সিগারেট ধরাইতেছে সেখানে হচ্ছে ও আমাকে অনবরত মারতেছে, মানে একটার পর একটা মারতেছে, একটু পর পর মারতেছে। তো 7টা পর্যন্ত হচ্ছে আমাকে এভাবে নির্যাতন করে। তো এইটা আসলে তো প্রাউডের কিছু না, এটা আসলে লজ্জারজনক ব্যাপার। তো এইটা আসলে শেয়ার কার কাছে করব? অ্যান্ড ও তখন বের হয়ে আবার বলতেছে যে বাধ্য হয়ে করছি, নইলে নাকি আমাকে গুম করে ফেলতো। মানে ওর ব্যাপারটা হচ্ছে কি যে ও একদিক দিয়ে ওনাদেরকে বলছে প্লিজ ওনাকে ওকে গুম করেন না, ওকে মেরে ভাসায় দিয়েন না, আমি দেখতেছি বলে আমাকে হিট করতেছিল। এন্ড সারা রাত এরকম চলে। তো তারপর আসলে আর বেসিক্যালি ওর যে এগুলা অ্যাক্টিভিটিস, এগুলা পুরো ওপেন সিক্রেট। ওর টিম মেম্বার থেকে স্টার্ট করে আশেপাশের মানুষের সাথে সবার সাথে কিন্তু ওরকম করে আসছে। ইভেন প্রত্যয় হিরণ যে ছিল ইউটিউবার, উনিও কিন্তু স্ট্যাটাস দিছে যে আজকে বাপ বেটা দুইজনই তোরা জেল খাটতেছিস, আমাকে ডিবিতে 1 মাস জেল খাটাইছিলি। সো সবই কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে, কেউই কিন্তু মুখ খুলে নেই। 5 আগস্টের আগেও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ওই বিল্ডিংটাতে, ওই যে ওয়াসি টাওয়ার পিএম অফিস, ওখানেই কিন্তু সব ইনফ্লুয়েন্সারদেরকে ডেকে ও কিন্তু টাকা দিছিল, সবাইকে একটা খাম দিছিল। পরবর্তীতে যত টাকা লাগবে ও দিবে বলছিল, এটা কিন্তু সব ইনফ্লুয়েন্সাররা বলছে। এরপরে ওকে নিয়ে যখন ভিডিও বানানো স্টার্ট করি তখন অ্যাকচুয়ালি
আবার দেখি যে না, ও তো আসলে ওর তো পাওয়ার শেষ না, বা ও তো আগের মতোই। কারণ যে মানুষ 5 আগস্টের পরে মামলা খেয়ে দেশ ছেড়ে চলে গেছিল সপরিবারে, সে মানুষ এখন দেখলাম আবার ওপেনে ঘুরতেছে ঘাটতেছে, গুলশানেও ঘুরতেছে, আবার হচ্ছে তার বাবার বার্থডেও সেলিব্রেট করতেছে। তো অবশ্যই তার কাছে পাওয়া, তখন চিন্তা করলাম যে না, আসলে পাওয়া টাকা থাকলে আসলে ক্ষমতা এভাবেই কিনা যায়। তো এরপরে আর এটা নিয়ে মুখ খুলে নেই। যখন রাহি বলে দিছে and ইলিয়াস ভাই ইন্টারভিউতেও আমাকে নেওয়া হয় রাহি বলাতেই, তখন চিন্তা করলাম মানুষ যেহেতু জেনেই গেছে, তো আমি আসলে এটাই চাই যে ওর মতো আফ্রিদি যাতে আর সেকেন্ডটা বাংলাদেশে না আসুক, আর সবাই যাতে আসলে মুখ খুলুক, কেউ যাতে মুখ না খুলুক। এরকম যেমন মানুষ এখন বলতেছে যে ভাই এত বছর পর মুখ খুলতেছেন, আপনাকে সাংবাদিকরা টাকা দিতেছে না, কে টাকা দিচ্ছে? ভাই আমাকে মানে মাইর খাইছি আমি, এটা আমি টাকা নিয়ে কেন বলবো? এটা তো প্রাউডের কিছু না, বাট ওর যে অ্যাক্টিভিটিস গুলো এটার একটা সাক্ষী আমি, একটা ভুক্তভোগী আমি। যে আন্দোলনের সময় আমি যখন আন্দোলন করে ছবি আপলোড দিছি, ওইটা নিয়েও আমার কাছে বিচার আসছে যে আমার এক বড় ভাইকে বলছে ওর কিন্তু কল্লা ফালা দিব, কোন সাহসে আন্দোলনে নামলো, কোন সাহসে আপলোড দিল, বা তারপর বাসায় আমি থাকতে পারি নাই। তো আমি এটাই বলবো যে আমাদেরকে গালিগালাজ না করে, আমাদেরকে বাজে বাজে উল্টাপাল্টা ব্লেম না দিয়ে আপনারা একটু স্টাডি করেন, কিছু কারো বিরুদ্ধে কিছু বলার আগে একটু দেখেন যে ব্যাপারগুলো সত্যি কিনা। কারণ আমার তো মানে ও ও বের হইলে আমার যে ক্ষতি হবে এটা তো আমার জানা হয়ে গেছে অবশ্যই। কারণ ও আমার সাথে যেটা করছে আমি এখন যে সবার সামনে বলে দিছি, ও বের হয়ে ওর অনেক টাকা, ও আমার একটা ক্ষতি করে ফেলবে। বাট এই জন্য যে আমি মুখ বন্ধ করে বসে থাকবো কতদিন আর, এটা সবাই জানে। তাই চেষ্টা করতেছি যে সবাইকে ক্লিয়ার করার যে ব্যাপারটা, ঘটনাটা সত্য, এবং ও অনেকের সাথে করে আসছে, অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে করে আসছে, এবং ওর সব টিম মেম্বাররাও এটার সাথে জড়িত। জড়িত বলতে সরি, সব টিম মেম্বাররা আর কি ভুক্তভোগী। দেখেন ওর সাথে কিন্তু কেউ নাই, ওর ব্যাপারে ওর একটা টিমমেট এসে যে বলবে যে না আফ্রিদি ভাই এমন না, ওরা মিথ্যা, কেউ নাই। সবার সাথে ও সেম অ্যাক্টিভিটিস করছে। ওর যে এত বড় টিম, ওর টিমমেটস একটাও দেখবেন ওর সাথে নাই, সবার সাথে ওরকম জুলুম করছে। এইটাই চাই যে ওর মতো আফ্রিদি আর যাতে না আসুক। এইটাই ইউটিউবারদের কাছে একটি আতঙ্কের নাম, আমি যেটা মনে করি। যেমন আজাইরা লিমিটেড আমার খুব ফেভারিট একটা চ্যানেল ছিল, এটাকেও যখন ডিস্ট্রয় করে দেয়, যখন এই চ্যানেলের খুব ফেভারিট ক্যারেক্টারগুলো প্রত্যয় হিরোন, তারপর আরো দুই একজনকে যখন অ্যারেস্ট করা হয়, খুবই লজ্জা লাগে, খুবই খারাপ লাগে যে এটা তো আসলে হওয়া উচিত ছিল না। কারণ 1xBet-এর প্রমোশন তো সবাই করতেছে। আসলে এই যে ইউটিউব ইন্ডাস্ট্রির একটা ফ্যাসিস্ট বলা যায় তহিদ আফ্রিদিকে। সব ইউটিউব ইন্ডাস্ট্রি দেখেন, আজকে জুলাইতে এতগুলা প্রাণ কিন্তু যাইতো না যদি না সালমান মুক্তাদির ভাইয়ের মতো সবাই একসাথে আন্দোলনে পার্টিসিপেট করতে পারতো। করতে পারে না একমাত্র কিন্তু আফ্রিদির জন্য। যখন দেখছি ইনফ্লুয়েন্সাররা পোস্ট দিতেছে, আফ্রিদি ওদেরকে কল দিয়ে বলছে এইগুলা কি করতেছো, এখন সব জামাত শিবির, কেন পোস্ট দিতেছোস? তো এই যে আমরা রাস্তায় ওপেনে মানে আমরা কয়েকজন নামতে পারছি, বাকি সবাই নামতে পারে নাই। সবাই যদি নামতে পারতো খুব আগেই কিন্তু ব্যাপারটা সর্ট আউট হয়ে যাইতো, একটা পাওয়ার থাকতো, এতগুলা প্রাণ কিন্তু যাইতো না। এইভাবেই আর কি, যেমন ক্রিকেটটাও পলিটিক্যাল ধ্বংস করতেছে, পলিটিক্যাল ইস্যু, সেম এই ইউটিউব ইন্ডাস্ট্রিটা না এই যে আফ্রিদির মতো কিছু মানুষের জন্য আসলে নষ্ট হয়েছে। এবং আমরা মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি নাই যে আপনারা, আমরা নামছি আসলে এটা আমরা ওইভাবে প্রকাশ করতে পারি নাই। সালমান ভাইয়ের যেমন একটা ব্যাকগ্রাউন্ডে ডিফেন্স ফ্যামিলি, সে তাকে ক্ষতি করাটা খুব কষ্টের ছিল আফ্রিদির কাছে, সো তার কোনো ভয় নাই। সেম আমাদের আসলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে যেমন আমার বাবা নেই, সো দ্যাটস ওয়াই হয়তো আমি ভয় ভীতি পেয়ে আন্দোলন করছি, সবকিছু ছবি ভিডিও, বাট ওইভাবে যে সবাইকে ডাক দিব এরকম অনেক ইউটিউবাররাই আফ্রিদির জন্য পারে নাই। তহিদ আফ্রিদির সাথে আসলে দেখেন আমাদের যেমন সম্পর্ক ভালো ছিল, এই যে যেই কাহিনীটা বললাম, সেই দিন তার আগের দিনই কিন্তু ফাহিম ভাইয়ের বিয়ে ছিল, ওই দিন কিন্তু আফ্রিদি আসছিল, আমার সাথে সম্পর্ক ভালো। বাট ও কেন আমার সাথে এটা করলো, এটার এটার রেজাল্ট হচ্ছে যে দেখ আমার পাওয়ারটা জাস্ট দেখাইলো অন্য ইউটিউবারদেরকেও। কারণ সবাইকে তো বলে দিচ্ছে, তো ভিডিও করে রাখছে মারা মারছে যে, সো ওইটার ভিডিও তো পিছন থেকে ও একজন ওর অ্যাসিস্ট্যান্ট দিয়ে করে রাখছে, ওইটা তো সবাইকে দেখাইছে, এটা তো আমি শুনছি। তো ও দেখাচ্ছে ওর একটা প্রাউড অ্যান্ড সক্ষতা, বলতে কি সক্ষতা, ও হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে। আমরা যেমন আমাদের গ্রুপ থেকে সাইকেল স্ট্যান্ড বাইক স্ট্যান্ড করি, আমরা যেমন হচ্ছে যে কোনো জেলায় গেলে আমাদের জেলা প্রতিনিধির একটা সাপোর্ট লাগতো, আমাদের সাথেও কিন্তু অনেক বড় বড় ক্ষমতাবানদের সাথে পরিচয় আছে, ছবি আছে আমাদের এলাকারও। বাট আমাদের কি বিবেক কাজ করছে যে না, আমরা আমরা মানে তাদের ক্ষমতাটা অপব্যবহারও করি নাই, তাদের হচ্ছে মানে আশকারাও করি নাই, আমরা কিন্তু ঠিকই স্টুডেন্টদের পাশে দাঁড়াইছি। বাট ও কিন্তু এটা করে নাই, ও কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে। হ্যাঁ, এটা খুবই ইজি যে আপনি একটা টিভি চ্যানেলের যদি সিইও বা চেয়ারম্যান হয়ে থাকেন,
আপনার সাথে ডিবি প্রধানের ভালো কানেকশন হওয়াটা খুব কঠিন কিছু না, হইতেই পারে, বাট তার ক্ষমতাটা আপনি যে অপব্যবহার করতেছেন এটা তো আপনি ঠিক করতেছেন না, এটার জন্য তো আপনার শাস্তির আওতায় আসতেই হবে। এই যে সে যে পিএমও অফিসে রাত 3টা বাজে 2টা বাজে আমাকে নিয়ে ঢুকলো, এই পাওয়ারটা তো, বা এই যে পাওয়ারের যে মিস ইউজটা যে সে করলো, এটা তো তার নাই। সে যে পিএমও অফিসে বসে আমাকে মারলো, এটার পাওয়ার তো তার কাছে থাকার কথা না, বা এটার এক্সেস তো তাকে দেওয়ার কথা না। হ্যাঁ, এরকমই তো, যে তুমি আমার মানে ও আমাকে অনেকভাবে আসলে প্রেজেন্ট করতো, এইটা করি চল ওইটা করি, তো ও একটু অ্যাভয়েড করতাম, কারণ রাহি এসে বলতো, টিমমেটরা এসে বলতো। ব্যাক টু 2014-এ ও হচ্ছে 14-15-এও কিন্তু ওনার যে টিমমেট ছিল হায়াত মাহমুদ রাহাত ভাই, ওনার সাথেও সম্পর্ক নষ্ট হয়েছে, অনেক কথা শুনছি, তো ওই ব্যাপারেও একটু অ্যাভয়েড করে চলতাম। বাট তাকে সব প্রোগ্রামেও আমাদের অ্যাটেন্ড করাইতে হইতো, ইভেন সব বড় বড় ক্যাম্পেইনই তাকে রাখতে হইতো, যদি না রাখা হইতো তখন সবার ঘুম হারাম। সো তার সাথে মিশতে হইতো এবং ভয়ও পাইতে হইতো, দুইটা আসলে সেম। তার টিমমেটরা যে বলতেছে সবাই যে তার টিমমেটদেরকে বেঈমান বলতেছে, ঠিক করতেছে না, কারণ কিছু করার নাই। আপনি দেখেন না, ওদের জায়গায় আপনি থাকতেন যে হ্যাঁ মানুষ বিশ্বাস করবে না। এখন রাহি যদি 5 আগস্টের আগে বা একটা স্টেটমেন্ট দিত যে আফ্রিদি ভাই আমার সাথে এটা করছে, সবাই রাহিরে গালাগালি করতো যে এই তোরে উঠাইছে আফ্রিদি, তুই আফ্রিদির ব্যাপারে এইসব বলতেছিস, এইসব কি আরো ফেম পাইতে চাইতেছিস? ভাই ফেম পাওয়ার কিছু নাই, আমিও পড়ালেখা করতেছি, পাশাপাশি ফেমের তো এখানে কোনো প্রশ্নই আসে না। আমাকে মারা হয়েছে, এটা কি ফেম? এটা কি খুব মানে প্রাউডের বিষয়? এটা একটা লজ্জাজনক ব্যাপার নাই যে আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক কল দিতেছে, সবাই অনেক জ্বালাইতেছে, এই ব্যাপারটা খুবই এমব্রেসিং। কতটুকু জানি বলতে, যখন হচ্ছে কিশোরগঞ্জে একটা আলপনা প্রোগ্রাম হয় অনেক বড়, তখন সবাই দাওয়াত পায়, ফাহিম ভাই থেকে শুরু করে সবাই দাওয়াত পায়। ও তখন ওর গাড়ি নেয় না, না নিয়ে আমাদের গাড়িতে যায়, তখন ওর সাথে ও একটা পিস্তল ক্যারি করে, and এটা সবাইকে দেখায়, যেহেতু আমাদের গাড়িতে যায় সবাইকে দেখায়, দেখ হ্যান ত্যান। তো এরপরে আরো কিছু কথা আমাদেরকে বলে যে আমার বাবার আর্মসের বিজনেস, এগুলা ও পুরো নিজে থেকে ও নিজেই বলে সবাইকে, এমন না যে আমরা বের করছি, ও নিজেই বলে। এগুলো আসলে একটা মাফিয়া টাইপের একটা ভাইব নিতে চায় সবার কাছ থেকে, যে দেখ আমি কি করতে পারি। অন্যান্য যে ইনফ্লুয়েন্সাররা আছে তারা যে মুখ খুলছে, এগুলো 100% সত্যি কথা, একদম হুবহু আমি দেখেই বুঝছি সত্যি কথা, কারণ ওই অ্যাক্টিভিটিস গুলাই করে, এগুলো একদম 100% সত্যি কথা যারাই বলতেছে। ইভেন দো ওর চারপাশে যারা আছে সবাই এটা ওপেন সিক্রেট ও যেমন। এইটা মনে করি যে তহিদ আফ্রিদির সমস্যা না, এটা সমস্যা আমাদের দেশের ক্ষমতাবান মানুষ আর প্রশাসনের। টাকা এবং ফেম, টিভি চ্যানেল তাদের কাছে এমন বড় কিছু হয়ে যায় যে আসলে তারা অন্ধ হয়ে যায়। যে দেখেন আজকে তহিদ আফ্রিদি কিন্তু তহিদ আফ্রিদি হয়ে উঠতে পারতো না যদি না ডিবি প্রধান তাকে আশকারা দিত, বা তার বাবা বা হচ্ছে মানে বড় বড় ক্ষমতাবানরা তাকে হচ্ছে সাপোর্ট করতো, যে তুমি এটা ভুল করতেছো কেন, এগুলা তো আমাদের আইনে নাই। আমাদের বাংলাদেশে যেটা হয়ে আসতেছে 5 আগস্টের পরেও, যে ভিপি নূর ভাই আমাদের বাংলাদেশের একটা সম্পদও আমরা বলতে পারি, কারণ সে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত। সে যে আফ্রিদি এত কুকর্ম করছে, এগুলো জানার পরও যে সে আফ্রিদিকে একটা শেল্টার দেওয়ার মতো, দেখেন ভিপি নূর ভাইয়ের কি টাইম আছে যে আফ্রিদির সাথে ভিডিও কলে আবার রাহিকে অ্যাড দিবে? এই ব্যাপারগুলা খুবই মানে খারাপ লাগে, যে আপনারা দেশের জন্য এত কিছু করলেন, আপনাদের কথায় আমরা আন্দোলন করলাম, এখন আপনারা কিন্তু জুলাইকে প্রশ্নবিদ্ধ করতেছেন। আমি মনে করি যে এটা আফ্রিদির সমস্যা না, এই সমস্যাটা আমাদের বাংলাদেশের প্রশাসনের এবং ক্ষমতাবান মানুষদের। এই যে আফ্রিদি বের হয়ে যদি আরেকটা ক্ষমতাবান মানুষদেরকে ধরে, আগের আমলে সরকার কিন্তু পাবলিকলি আফ্রিদিকে প্রেজেন্ট করছে, একদম পাবলিকলি, জুনায়েদ আহমেদ পলক থেকে স্টার্ট করে ডিবি হারুন থেকে স্টার্ট করে সবার সামনে আফ্রিদি ছিল।